আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো বর্তমান যে সময়টা যাচ্ছে, পুরা বিশ্বেই একই অবস্থা, কোথাও একটু কম কোথাও বেশি। এইভাবে কয়দিন থাকবে আল্লাহ ভালো জানে। কিন্তু এই প্রতিকূল পরিবেশের মধ্যেও যারা এখন অনলাইনের মাধ্যমে এবং বাসায় নিজেকে সংযত রাখার মাধ্যমে পড়াশোনার মধ্যে থাকবে এবং ভালো কাজের মধ্যে থাকবে, তারাই কিন্তু পরবর্তীতে, অর্থাৎ যখন এই সিচুয়েশনটা চলে যাবে, একসময় ভালো সিচুয়েশন আসবে, তখন তারাই কিন্তু গেইন করবে, তারাই সফল হবে। আর এই সময়টাকে যদি কেউ মনে করে যে না, এই সময়টা আমি পেয়েছি, অতএব আমি আমার মতো চালাবো, ইয়ে করবো, বাসায় থাকলো না, বাইরে ঘুরে বেড়ালো, তাহলে শরীরের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, ঝুঁকি আছে, মৃত্যু হতে পারে অসুস্থ হয়ে। অপরপক্ষে যদি বর্তমান সময়টাকে পড়াশোনায় না কাজে লাগায়, এইভাবে অনলাইন সিস্টেমে না আসে, রেগুলার পড়ালেখা না থাকে, তাহলে কি তার পড়াশোনারও ক্ষতি, ব্রেনেরও ক্ষতি, সব ক্ষতি। দেখা যাচ্ছে সিচুয়েশন যখন স্বাভাবিক হবে, তখন সে কিছুই বুঝবে না, না এইদিকে না এইদিকে, না শরীর শারীরিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে, পড়ালেখার ক্ষতি, সব ক্ষতি। এই জন্য সবাইকে আহ্বান করবো যে এই সিচুয়েশনকে মেনে নিয়ে এই প্রতিকূল পরিবেশে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? এই আহ্বান করে শুরু করতেছি আজকের ক্লাস। তো জ্যামিতি 8.1 উপপাদ্য, এটার উপরে একটা সৃজনশীল আজকে সলভ করা হবে। সৃজনশীল আমাকে একজন দিয়েছে, সেটা তোমাদের সবারই উপকার হবে। বলা আছে হচ্ছে এবিসিডি বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাস এসি। এবিসিডি একটা বৃত্ত দেওয়া আছে, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ব্যাস হচ্ছে এসি। তো উপপাদ্য বুঝতে গেলে সর্বপ্রথম আমরা চিত্র আঁকে ফেলি, তাহলে সুবিধা হবে। একটু ছোট করে রাখছি, সবার দেখতে পাওয়ার কথা, যেহেতু কাছে আছে বোর্ড। এইটাকে আমরা মনে করলাম একটা বৃত্ত। এই বৃত্তের কেন্দ্রকে কি বলা আছে? ও। বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এবং এসি হচ্ছে এই বৃত্তের ব্যাস। এই বৃত্তের একটা ব্যাস আছে এসি। আচ্ছা, এই কোণাকুণি আমরা ব্যাস দিলাম, ব্যাসের নাম হচ্ছে এ সি। এসি হচ্ছে একটা বৃত্তের ব্যাস, কেন্দ্র দিয়ে গেল। এরপরে কি বলা আছে? এবি আর এসি সমান্তরাল জ্যা। তার মানে এ থেকে যাবে একটা, আচ্ছা সোজা করে দিই, পাকা হলে কেমন লাগবে, সোজা করে দিলাম। এবি হচ্ছে একটা জ্যা, আর সিডি হচ্ছে একটা জ্যা। কেমন জ্যা? এই দুইজন সমান জ্যা। এবি আর সিডি কেমন জ্যা? সমান যায়। সমান। সমান। এবি ও সিডি কোন, এখানে সমান না, এখানে সমান্তরাল বলা আছে। এবি আর সিডি সমান্তরাল জ্যা। এবি আর সিডি দুইটা হচ্ছে সমান্তরাল জ্যা, দুইটা জ্যা সমান্তরাল। তো এই দুইটা সমান্তরাল জ্যা এসি এর বিপরীত পার্শ্বে অবস্থিত। এরা দুইজন এসির বিপরীত দিকে আছে। তার মানে একজন এসির এই পাশে, একজন এসির আরেক পাশে, কিন্তু দুজন আছে, একই পাশে নাই, দুজন সমান্তরাল জ্যা। এবি এবং সিডি এই জ্যা দ্বয়ের উপরে যথাক্রমে লম্ব হচ্ছে ও এম আর ও এন। তার মানে এবির উপরে লম্ব, ও থেকে এবির উপরে লম্ব হচ্ছে ও এম, আর ও থেকে সিডির উপরে লম্ব হচ্ছে ও এন। ও এম আর ও এন দুইটা হচ্ছে লম্ব। এটা হচ্ছে উদ্দীপক। ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রদত্ত তথ্য অনুসারে বিবরণ সহ জ্যামিতিক চিত্র অঙ্কন করো। বিবরণ সহ জ্যামিতিক চিত্র অঙ্কন করতে বলা আছে ক নাম্বার। এই যে আমরা চিত্রটা আঁকলাম, এই চিত্রটা আঁকার পরে এটা যদি বিবরণ দিই, যে চিত্রে
এ বি সিডি একটি বৃত্ত যার কেন্দ্র ও, আরো তথ্য আছে, এসি হচ্ছে একটা ব্যাস, তারপরে এবি ও এসি, এবি আর সিডি, এবি আর সিডি এরা হচ্ছে সমান্তরাল দুটি, এবি আর সিডি সমান্তরাল। পেজ কত স্যার এটা? এটা পেজ না, এটা তোমার একটা সৃজনশীল। স্যার এটা মনে হয় আমাদের থার্ড মডেল টেস্টের কোশ্চেন। হ্যাঁ, তোমাদের এই মডেল টেস্টের প্রশ্ন ছিল, তো এটা সবারই কাজে লাগবে, এজন্য সলভ করতেছে আজকে। সামনের দিন থেকে, সামনে বুধবার থেকে শুরু হবে, 16.1 2 3 4 হবে, 4টা হবে। স্যার কোশ্চেনটা একবার দেখান, স্ক্রিনশট মারিলি তারপরে উত্তর করান, তাহলে ভালো হবে। তিন এখানে সামনে নাই তো আমার কাছে, তোমাকে দেখা সম্ভব না, আমি মুখে বলছি, আচ্ছা, বাদ দেন। পরে কোশ্চেন দিয়ে দেবো। এবিসিডি বৃত্তের কেন্দ্র ও, এবিসিডি এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র ও, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এসি হচ্ছে একটা ব্যাস, এসি একটা ব্যাস, আর এবি আর সিডি এরা হচ্ছে এসি ব্যাসের দুই পাশে আছে, এবি আর সিডি এরা সমান্তরাল দুইটা জ্যা, সমান্তরাল দুইটা জ্যা, আর ও হতে এবি আর সিডি জ্যাডয়ের উপরে লম্ব হচ্ছে ওএম আর ওএন। ওই কথাগুলো লিখছি এখানে, চিত্র এবিসিডি বৃত্ত, এবিসিডি বৃত্ত, আচ্ছা বৃত্ত শব্দটা দুইবার চলে আসছে, বৃত্ত যার কেন্দ্র ও, এসি হচ্ছে ব্যাস, আর এবি ও সিডি সমান্তরাল দুটি জ্যা। আর কি বলা আছে, ও কেন্দ্র হতে, ও কেন্দ্র হতে এবি ও সিডি জ্যাদ্বয়ের উপরে লম্ব হচ্ছে ওএম ও ওএন। এটাই কিন্তু উদ্দীপকে আছে, এই কথাটা আমি এখানে তুলে দিলাম, তাহলে তোমার প্রশ্ন পেয়ে গেলে এটা তুলে ফেলো, দেখো এটাই প্রশ্ন, প্রশ্নের উদ্দীপক। প্রশ্ন যখন আমি বলবো তখন পেয়ে যাবে। আমার প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে যে তথ্যগুলো আছে সেগুলোকে চিত্র বিবরণ সহ, সংক্ষিপ্ত বিবরণ সহ চিত্রে প্রকাশ করো, তাহলে এটাই সংক্ষিপ্ত বিবরণ, এটা হচ্ছে চিত্র। এই প্রশ্ন বুঝতে পারোনি এখনো? প্রশ্ন বুঝতে পারছো কি রোহিত? প্রশ্ন বুঝতে, আপনি উত্তর করেন স্যার, বাদ দেন প্রশ্ন, বাদ দেন, পরে প্রশ্ন দেখালেই হবে না। আচ্ছা, এটা হয়ে গেল ক নাম্বার, আমরা সংক্ষিপ্ত বিবরণ দিলাম। এবার আসছি খ নাম্বারে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে, যদি ওএম আর ওএন, ওএম আর ওএন সমান হয়, আমাদেরকে কি করতে হবে, যদি আমি সংক্ষেপ উপরে লিখে দেবে সংক্ষিপ্ত বিবরণটা লেখা, মানে ওই ক নাম্বার যে লেকচার আমরা লিখবে, লেখার পরে যদি ওএম ইকুয়াল টু ওএন হয় তবে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু সিডি। এটা হচ্ছে তোমার খ নাম্বার প্রশ্ন। যদি ওএম ইকুয়াল টু ওএন হয় তাহলে প্রমাণ করতে হবে যে এবি ইকুয়াল টু সিডি। এটা হচ্ছে উপপাদ্য 19। উপপাদ্য 19 কে বলতে পারবে? উপপাদ্য 19 সবার কিন্তু এগুলো হয়ে গেছে, অষ্টম অধ্যায়ের সব উপপাদ্য হয়ে যাওয়ার কথা। উপপাদ্য 19 কে বলতে পারবে? আমি বলি। আচ্ছা বলো ওয়াসিফ। উপপাদ্য 19 হলো যে বৃত্তের সমান সমান যা হলো কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা হচ্ছে 18 নম্বর, তুমি যেটা বললে সেটা হচ্ছে 18 নম্বর। স্যার ও বলছে হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা হচ্ছে পরস্পর সমান, স্যার এটা উপপাদ্য 19। হ্যাঁ, এটা 18 এর বিপরীত, ঠিক আছে, ও কাছাকাছি গেছে। 18 এর বিপরীত হচ্ছে 19। 18 নম্বরে বলা আছে যে সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এবি আর সিডি সমান হলে তারা কেন্দ্র থেকে
সমুদ্রবর্তী ওএম আর ওএন সমান, এটা কিন্তু তার বিপরীত। অর্থাৎ যদি সমুদ্রবর্তী হয় দুইটা জ্যা, তাহলে তারা কি হবে, কেন্দ্র থেকে কি বলে জ্যাদ্বয় সমান হবে। কেন্দ্র থেকে সমুদ্রবর্তী সকল জ্যা পরস্পর সমান। তো এখানে ওএম আর ওএন হচ্ছে ওই দুইটা জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব, কারণ লম্ব আঁকা হয়েছে, বলা আছে উদ্দীপকের মধ্যে, লম্ব আঁকার কারণে দূরত্ব। তো দূরত্ব সমান হলে কি করতে হবে, প্রমাণ করতে হবে এবি আর সিডি জ্যাদ্বয় সমান, তার মানে সমুদ্রবর্তী জ্যাদ্বয় পরস্পর সমান প্রমাণ করতে হবে। অঙ্কন কিছু করতে হবে না, কারণ আমাদের যা কিছু আছে এর মধ্যে সব কমপ্লিট, অঙ্কন কিছু দরকার নাই। লম্ব আঁকাও আছে, এইদিকে আমরা যোগ করতাম, তো ওইদিকে যোগ করা আছে, এই জন্য আমাদের অঙ্কন কিছু লাগবে না। নাম কিন্তু বইতে ইআরএফ দেওয়া থাকে, এখানে কিন্তু নাম এমআরএন, সেই হিসাবে তোমার নামগুলো স্যার সুবিধার জন্য যদি আমি অঙ্কন করি একই পাশে তাহলে কি ভুল হবে? দরকার কি, ওরা যেহেতু এসি যোগ করে দিয়েছে, অতএব এইভাবেই থাকলে সবচেয়ে সুবিধা হবে। আবার ইয়া করলে তো তোমার জিনিসটা বাড়বে। আমরা এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ তুলনা করব। তো প্রথমে আসি, এই দুইটা ত্রিভুজ সর্বসম, এটা প্রমাণ করতে হবে। প্রথমে প্রমাণ করতে হবে দুইটা ত্রিভুজ সর্বসম। প্রমাণ হচ্ছে, আচ্ছা এখানে লম্বকে, এখানে বলা আছে হচ্ছে ওএম লম্ব এবি এবি এবং ওএন এন লম্ব সিডি লম্ব সিডি। তাহলে কোণগুলো কেমন হবে, অতএব কোণ অতএব ও এন সি OMA এটা সমান সমান এক সমকোণ। এটা পেলাম এই পাশ থেকে এক সমকোণ, আবার এই পাশ থেকে কোণ ONC এটা সমান সমান কি, এটা এক সমকোণ। এটা সমান এক সমকোণ। এটার কারণ হচ্ছে উপপাদ্য 17 কাজে লেখা আছে যে যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর লম্ব আঁকা হয় তাহলে কি হয় না, লম্ব আঁকলে, এটা তো কারণ সরাসরি দেওয়াই আছে, লম্ব আঁকলে তো এমনি হয়ে যাবে তোমার সমকোণ, লম্ব আঁকলে সমকোণ হবে, ওটা ওখান থেকে না। লম্ব আঁকলে জ্যাকে সমদ্বিখণ্ডিত করাটা পরে লাগবে আমাদের। এখন এই ত্রিভুজ দুটো আমরা সর্বসম প্রমাণ করবো। একটা হচ্ছে ত্রিভুজ OMA ও ত্রিভুজ OMC। এই ONC দুটো কেমন ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। স্যার ONC হবে এম OMA আর ONC NC OMA এই ত্রিভুজে অতিভুজ আছে, যেহেতু সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে কি লাগবে, অতিভুজ লাগবে। এই ত্রিভুজের অতিভুজের নাম কি, OA OA সমান OC ইকুয়াল টু ওই ত্রিভুজের অতিভুজ OC। তারপর একটা বাহু দেওয়া আছে কি OM ইকুয়াল টু ON, এটা লম্ব দেওয়া আছে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা লাগে, অতিভুজ আর বাহু লাগে। অতএব ত্রিভুজ দুইটা কি, ত্রিভুজ OMA সর্বসম ত্রিভুজ ONC, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য। আচ্ছা সবাইকে বুঝতে পারতেছো না, কারো কোনো সমস্যা হচ্ছে? বুঝতে পারছি স্যার। তোমরা তো আসো আর যারা ট্রেনের আছো তোমরা, মাহাথির, ইসমাইল, জি স্যার পাচ্ছি। বুঝতে পারছো? তাহলে এখানে ত্রিভুজ দুটা কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে এবি আর সিডি কে সমান প্রমাণ করা দরকার, তাই না? এবি আর সিডি কে যদি সমান প্রমাণ করতে চাই, এখান থেকে আমাদের কি নেওয়া লাগবে, ত্রিভুজ থেকে কোন দুইটা বাহু নেওয়া লাগবে? AM সমান CN AM সমান সমান CN, তাই না? এটা লাগবে আমাদের। এখন AM আর CN সমান হলেই যে আমাদের এবি আর সিডি সমান হবে, এটার জন্য আমাদের কি দরকার, কোন দরকার স্যার? ওই যে 90 ডিগ্রি, মানে লম্ব ওএম লম্ব এবি CN সমান হলে যে স্যার লম্ব জ্যাদ্বয়কে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে, ঠিক বলেছে। লম্ব কি করে, সমদ্বিখণ্ডিত করে, মানে এই তথ্যটা আবার লাগবে, এই তথ্যটা আবার লাগবে। আবার যেহেতু OM লম্ব এবি এবং ON লম্ব সিডি, এই লম্ব হওয়ার কারণে
সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এন সমান সমান কি হবে, হাফ, একবারে বসা দিলাম হাফ এবি হবে, আর এখানে সিএন সমান সমান কি হবে, হাফ সিডি হবে। এন সমান সমান হাফ এবি, সিএন সমান সমান হাফ সিডি। উপপাদ্য 17 কাজ কি বলা আছে, যদি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। মানে যদি কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর লম্ব আঁকা যায়, সেই লম্বটা ওই জ্যাকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। এই মানটা আমরা যদি এখানে বসাই দিই, তাহলে এম এর জায়গায় কি হবে, অতএব এম এর জায়গায় হাফ এবি ইকুয়াল টু হাফ সিডি এখানে বসাই দিলাম, তাহলে অতএব কি হবে, এবি ইকুয়াল টু সিডি। প্রমাণিত। এটা একেবারে সহজই ছিল। তো আমি দ্রুত চলে যাচ্ছি গ নাম্বারে, এতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। উপপাদ্য 19 দেখবে, আর নামগুলো একটু চেঞ্জ হবে। আমি এখন যাচ্ছি গ নাম্বারে। গ নাম্বারে উপপাদ্য 19 পৃষ্ঠা কত সেটা বুঝতে পারছি না। পৃষ্ঠা কি বললেন, উপপাদ্য 19 কত পৃষ্ঠা সেটাই তো খুঁজে পাচ্ছি না। কত পৃষ্ঠা আছে উপপাদ্য 19? তুমি অষ্টম অধ্যায়ের শুরুতে দেখো 18 19, অষ্টম অধ্যায়ের 8.1 অনুসারে শুরুতে আছে। আচ্ছা, এরপরে গ নাম্বার প্রশ্ন হচ্ছে, যদি এবি গ্রেটার দেন সিডি হয় তবে প্রমাণ করো যে ওএম লেস দেন ওএন। এটা হচ্ছে একটা 11 নাম্বার সম্ভবত, মনে পড়ছে না, 8.1 অনুশীলনের একটা প্রশ্ন আছে যে যদি বৃত্তের দুইটা জ্যায়ের মধ্যে একটা বড় একটা ছোট হয়, তাহলে বৃহত্তম জ্যা কেন্দ্রের নিকটবর্তী ক্ষুদ্রতম জ্যা অপেক্ষা। এটা একটা দেখো তোমাদের অনুশীলনের মধ্যে আছে 8.1। এই প্রশ্নটা গ নাম্বারে দেওয়া আছে। গ নাম্বারে কি দেওয়া আছে, যদি এবি গ্রেটার দেন সিডি হয় তবে প্রমাণ করতে হবে এবি দূরত্ব হচ্ছে ওএম, এটা ছোট ওএন এর চেয়ে, ওএমটা ওএন এর চেয়ে ছোট, এটা প্রমাণ করতে হবে। তো এটা অনেকটা উপপাদ্য 18-র মতো, অনেকটা 18। আমি এটা আবার বলছি, এটা মূল প্রশ্নটা হচ্ছে একটা বৃত্তের যদি দুইটা জ্যা থাকে, তার মধ্যে একজন বড় একজন ছোট, তাহলে কে কাছে আছে কেন্দ্রের, বড়টা না ছোটটা? কাছে কে আছে কেন্দ্রের, বড়টা। বুঝতে পারছো না, বড়টা কেন্দ্রের কাছে আছে। তো চিত্রটা একটু চেঞ্জ করা লাগবে। স্যার এটা তো 7 নাম্বার অঙ্কের মতো। 7 নাম্বার? জি স্যার, 8.1 এর 7 নাম্বার অঙ্কের মতো। ও আচ্ছা, তো 7 নাম্বার হতে পারে। এটা এই চিত্রটার জন্যই সৃজনশীলটা আমরা করতে পারছিলাম। চিত্রটা বুঝতে পারো, এসি এর দরকার নাই তো, তখন এসি আর দরকার আছে? এসির দরকার নেই। আচ্ছা, এসি আমরা রাখতে পারি, কিন্তু এসি কে আমরা তখন সোজা রাখবো না, বাঁকা করে দেবো। এটা আমাদের প্রয়োজনে চিত্রটা এসিটা বাঁকা হয়ে যাবে, এসি আর তখন সোজা রেখা থাকবে না, অথবা আগের মতো রেখে দিতে পারো, সমস্যা নাই। তো এটা প্রমাণ করতে হয় কি দিয়ে, এটা প্রমাণ করতে হয় পিথাগোরাস দিয়ে। এটা প্রমাণ করতে হয় পিথাগোরাস দিয়ে। তো আমরা প্রমাণে চলে যাচ্ছি। প্রমাণ হচ্ছে লম্ব আঁকা হয়েছে, তাহলে কি ত্রিভুজ হবে এগুলো, সমকোণের ত্রিভুজ হবে। লম্ব আঁকা হচ্ছে, তো আগের মতোই কথা হবে, ওএম লম্ব এবি এবং ওএন লম্ব সিডি। তাহলে আমরা কি পাবো, আমরা জানি যে লম্ব আঁকলে অর্ধেক হয়ে যায়, লম্ব আঁকলে কি হয়, অর্ধেক হয়ে যায়। তাহলে অতএব এম, এটা কি হবে, এম কার অর্ধেক হবে, এম হবে হচ্ছে এবি এর অর্ধেক। আমি সরাসরি করে দিলাম এবি এর অর্ধেক। তো এম সমান সমান বিএম প্রথমে লেখে, আমি অত বুঝাচ্ছি না। আর সিএন ইকুয়াল টু হবে হাফ সিডি। কিন্তু আমাদের সম্পর্কটা কি দেওয়া আছে,
এখানে সম্পর্ক দেওয়া আছে, যে এটা দেওয়া আছে না, এবি গ্রেটার দেন সিডি দেওয়া আছে। এবির মান কত? এবির মান হচ্ছে 2am। এবির মান হবে 2, আচ্ছা হাফ দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে হাফ এবি গ্রেটার দেন হাফ সিডি। হাফ হাফ কেটে দিলে কি হবে? হাফ না, এখানে মান বসে দেবো, মান বসালে হবে am গ্রেটার দেন হচ্ছে am is greater than cn সিএম সিএন। cn আচ্ছা এরপর আরেকটু কাজ করবো, আমরা হোল স্কয়ার করে দেবো, কারণ পিথাগোরাস লাগবে তো হোল স্কয়ার করে দেবো। তাহলে am স্কয়ার গ্রেটার দেন cn হোল স্কয়ার, এটা আমরা রেখে দিলাম 1 নাম্বার। এখন আমরা am স্কয়ারের মান বের করব ত্রিভুজ এটা থেকে, ত্রিভুজ ও am থেকে am স্কয়ারের মান বের করব। আরেকটা হচ্ছে cn স্কয়ারের মান বের করব কোথা থেকে? ও cn থেকে। তো আমি সংক্ষেপে বার করতেছি, এখানে ত্রিভুজ ও এম এ, এটা সমকোণী ত্রিভুজ, লম্ব আছে, সমকোণী ত্রিভুজ না, সমকোণী লিখে দিলে হয়ে গেল, সমকোণী ত্রিভুজে এমটা কি? এখানে এমটা হচ্ছে ভূমি। তো আমরা জানি ভূমি স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, এই তো o square minus om square ওএম স্কয়ার। এটা পেলাম হচ্ছে এই ত্রিভুজ, আর ওই ত্রিভুজে কি পাওয়া যাবে? ত্রিভুজ ও সি এন, এটাও সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে পাওয়া যাবে cn স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার সমান সমান ওসি স্কয়ার cn square মাইনাস minus on square on square আচ্ছা এখানে আরেকটু কাজ করি আমরা, এখানে ওয়ে আছে, তাহলে এখানে ওসিটাকে ওয়ে বানানো যাবে কিনা? এই ওসিটাকে কি ওএন বানানো যাবে? যাবে, যাবে, কারণ এরা কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ সমান, তাহলে ওএ স্কয়ার মাইনাস ওএন স্কয়ার। এই মানগুলো আমরা এখন এখানে 1 নম্বরে বসাই দেব। মনে করেন তো এটার পরে এই লাইন, তো এজন্য আমি এর নাম্বার দিলাম। এইটা এখন 1 নম্বরে এখানে বসাই দিচ্ছি। 1 নাম্বার হতে am স্কয়ারের মান কি পেয়েছি আমরা? ওএ স্কয়ার মাইনাস ওএম স্কয়ার গ্রেটার দেন cn স্কয়ারের মান হচ্ছে ওএ স্কয়ার মাইনাস ওএন স্কয়ার। আচ্ছা এটা কাটা যাবে, উভয় পক্ষ থেকে একই জিনিস কাটা যাবে। থাকবে কি তাহলে? থাকবে মাইনাস ওএন স্কয়ার গ্রেটার দেন মাইনাস ওএন স্কয়ার। তোমাদের কারো কি জানা আছে যে গ্রেটার দেন লেস দেন এর ক্ষেত্রে মাইনাসকে আমরা কি করব? মাইনাস দূর করতে গেলে কি করতে হবে? মাইনাস 1 ধরে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়। গুণ করতে হবে, তো তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি এখন লিখি ওএন স্কয়ার, এটা কি হয়ে যাবে? এটা লেস দেন হয়ে যাবে, লেস দেন হয়ে যাবে ওএন স্কয়ার। এটা কি সবাই বুঝছো তোমরা? 10 এর যারা আছো তোমরা বুঝছো? ইকুয়াল থাকলে মাইনাস কেটে দিলে হতো, কিন্তু ইকুয়াল তো না। জি স্যার। লেস দেন এর ক্ষেত্রে কি গ্রেটার দেন ছিল, তাহলে কি হয়ে যাবে? লেস দেন হয়ে যাবে। এখন আমরা রুট করতে পারি, এখন রুট করলে কি হবে? অতএব ওএম লেস দেন ওএন। এই অবস্থা রুট করা যাবে না, মাইনাসকে দূর করার পরে রুট প্রমাণিত হয়ে গেল না? প্রমাণিত। আর যখন বাংলা দিয়ে আসে তখন একটু লিখতে হয় যে অতএব বৃহত্তর জ্যা কেন্দ্র ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্র নিকটবর্তী। ক্লিয়ার সবার কাছে? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এটা একটা হলো, আমরা আরো সামনে আরো করব। সামনে আমরা আরো জ্যামিতি করব ইনশাআল্লাহ। তার আগে যে ওদের একটু প্রবলেম আছে, অনুশীলনী 16.1, 16.2, 16.3, 16.4 চারটাতে প্রবলেম আছে, চারটা 4 দিন লাগবে, অথবা একটু কম বেশি লাগতে পারে। সেটা করে তারপরে আর তোমাদের মধ্যে যদি কেউ পরীক্ষা দিয়ে না থাকে, স্যার আমাদের তো এই অধ্যায় তোমাদের নাই আমি জানি, তোমরা তারপর থাকতে পারো, ক্লাসের থেকে কিছু শেখা হবে, কারণ ক্যালকুলেশন যা করবে সবই কাজে লাগবে, সমস্যা স্যার নেই। আমার 3.5 একটা অঙ্কের সমস্যা। 3.5 হওয়ার পরে
আগে আমরা স্যার শুরু করছি, তারপর একটা অঙ্ক, সব না, একটা একটা অঙ্ক অঙ্ক কি সমস্যা বলো না, ছিল খালি। অঙ্ক রাখি। 17 নম্বর, সরি 19 নম্বর। 19 নম্বরে কি আছে? দেখেন একটু, এই মুহূর্তে তো বই মানে একটু করে দেন ওটা। বই বের করতে সময় লাগবে। একজন মাঝি, আচ্ছা আমি বলতেছি মানে, একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। স্রোত, দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। বুঝতে পারছি, একটু সময় লাগবে, এটা অল্প সময় হবে না, তোমার মাথায় থাকলো আমার। এটা ওই পৃষ্ঠার প্রথম 5 মিনিট তো এখন আছে। ওপারের ইয়েস পৃষ্ঠার স্যার, প্রথম। এখনো তো 5 মিনিট আছে স্যার, 5 মিনিটে হবে না? 5 মিনিটে হয়ে যাবে, দেখি বার করি তাহলে। আর তোমরা যারা পরীক্ষা দাওনি ওই ইয়াতে, তারা আজকে আবার খুলে দিয়েছে, আজকের ডেটটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ প্রথম প্রথম তো। আমি কিন্তু এরপরে সিরিয়াল পরীক্ষা নিতে থাকবো, তো অতএব সবার জন্য উপকারী হবে সিরিয়াল। আমি প্রায় পরীক্ষা নেব, প্রায়। জি স্যার, অবশ্যই। এবং স্যার ওখানে কিন্তু উত্তরটা মানে সব পাবে ইনশাল্লাহ। স্যার আজকে একটা আমি কাজ করতেছি, কথা বলবো স্যার? যারা আজকে ঢুকেছো তারা দেখছো যে উত্তরের অপশন আছে, কিন্তু উত্তর আবার সবাই সবারটা দেখতে পাচ্ছ। এটা একটু আমাকে কাজ করতে হচ্ছে, ল্যাঙ্গুয়েজে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতেছি, যাতে তোমারটা তুমি ছাড়া কেউ দেখতে না পাও। আজকে ঢুকে স্যার ওই যে আজকে সবাই সবার। সঠিক উত্তরটা যদি দেখতে পাবো তাহলে স্যার ভালো হতো। হ্যাঁ সঠিক উত্তরটা যদি দেখতে পাবো হ্যাঁ, তাহলে সব ভালো হতো। পাবে টেক এক্সামের নিচে, তুমি যা অ্যান্সার করেছো এবং তোমার যেটা ভুল যেটা সঠিক আজকে দেখতে পাবে, আজকে যাও দেখতে পাবে। কালকে তো আমি দেখলাম না তো। কালকে তো দিইনি ওটা, আজকে ওপেন আজকে দিয়েছি। কালকে তো পরীক্ষা ছিল, তখন সঙ্গে সঙ্গে দেখলে তো আরেকজনকে তুমি বলে দিতে পারো। এই জন্য তখন তুমি কিছু দেখতে পাবে না, পরের দিন পাবে। এইভাবে আমি যখন দেবো তখন পাবে, আবার ওটা আউট করে দিলে আউট হয়ে যাবে। ওটা ওখানে কিন্তু ফাংশন অনেক আছে, আমি মাত্র। স্যার আমি কি একটা প্রশ্ন করবো স্যার? হ্যাঁ বলো। কয়জন পরীক্ষা দিয়েছে একটু বলেন শুনি। দিয়েছে এই পর্যন্ত মনে হয় 15-16 জনেরও বেশি। আমি সঠিক মানে একবারে হিসাব দিতে পারছি না। আজকে একটু খুলে দিয়েছি, আবার আজকে পরীক্ষা দিয়েছি। নিউ মিলে না শুধু নিউটন? সব মিলাই 10 এবং ওল্ড 10 বেশি আছে। আচ্ছা বাদ দেন, আপনি ওই যে আমার 19 নম্বরটা। 19 নম্বরে এই তো সময় তো চলে গেল 3 মিনিট। একজন মাঝির দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। তো একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে, তাই না? যাওয়া এবং আসা মিলে 4 ঘন্টা। তো সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। সময় একই, একই সময়ে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। আচ্ছা, এই মুহূর্তে তো একটু সমস্যা মনে হচ্ছে, একটু দেখতে হবে আমাকে, এত দ্রুত সম্ভব হচ্ছে না। এখানে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে, মানে 15-15 30 কিলোমিটার যাওয়া এবং আসা, 4 ঘন্টা সময় লাগে। সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করো। স্রোতের অনুকূলে 5 কিলোমিটার, তার মানে এক্স মাইনাস ওয়াই। স্রোতের বেগ আর দাঁড়ের বেগ, একটা এক্স একটা ওয়াই যদি ধরি আমরা, তাহলে এক্স মাইনাস ওয়াই সে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়। পাঁচ কিলোমিটার এক্স মাইনাস ওয়াই কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, স্রোতের এক্স প্লাস ওয়াই, স্রোতের অনুকূলে এক্স প্লাস ওয়াই, সেটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে সময়, এক্স বাই
উল্টা হয়ে গেল, মানে x বাই v হতে হবে, x বাই v, তাহলে 5 বাই x প্লাস 1, x প্লাস 1 t সমান সমান কি হচ্ছে, t সমান সমান s বাই v, তাই না? s সমান সমান vt, তাহলে t সমান s বাই v। স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে ততক্ষণে 3 কিলোমিটার যায়। তাহলে স্রোতের প্রতিকূলে হচ্ছে এটা সমান সমান 3 বাই x মাইনাস y। এটা একটা সমীকরণ আসতেছে। একটু সময় লাগবে, এখন তো সম্ভব হচ্ছে না, পরে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, সামনে সামনের ক্লাসে মনে বুধবারের রাখবেন ক্লাসে 19 নাম্বার একটা সমীকরণ এটা আসছে, স্রোতের বেগ আরিয়া দিয়ে আরেকটা 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। যাওয়া এবং আসা দিয়ে আরেকটা করতে হবে, আরেকটা সমীকরণ করতে হবে, যাওয়া 15 কিলোমিটার যাওয়া এবং 15 কিলোমিটার আসা। তো 15 কিলোমিটার যেতে সময় লাগবে কত? 15 কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে x প্লাস y, প্লাস হচ্ছে 15 কিলোমিটার আসতে সময় লাগবে x মাইনাস y। এটা ইকুয়াল টু আবার 4 ঘন্টা মোট। এই দুইটা দিয়ে হয়ে যাওয়ার কথা, এই দুইটা দিয়ে হয়ে যাওয়ার কথা, দুইটা সমীকরণ দিয়ে এখান থেকে x আর y এর মান বের করলে হয়ে গেল। ঠিক আছে, হওয়ার কথা। আমি এখন সময় কম, 5 ঘন্টায় যত স্রোতের অনুকূলে 5 ঘন্টায় যতটুকু সময় লাগে, স্রোতের প্রতিকূলে না 5 কিলোমিটার যতক্ষণ সময় লাগে, স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার অতটুকু সময় লাগে। তাহলে 5 এর সময় হচ্ছে s বাই v, s হচ্ছে 5 আর v হচ্ছে x প্লাস y অনুকূলে প্রতিকূলে, এই দুটো সমান। এটা একটা সমীকরণ বের হলো। আর একটা যাওয়ার সময় আর আসার সময়, প্রতিকূলে আর অনুকূলে, এই দুটো সময় যোগ করলে হচ্ছে মোট 4 ঘন্টা। এই দুটো সমীকরণকে সমাধান করলে চলে আসার কথা। আচ্ছা, এখান থেকে কি আসে? এখান থেকে 5x মাইনাস 5y ইকুয়াল টু 3x প্লাস 3y। তাহলে 2x ইকুয়াল টু 5x ওপাশে কি হবে 8x, তার মানে x ইকুয়াল টু 8y, x ইকুয়াল টু 4y। x এর মান হচ্ছে 4y, এই মানটা এখানে বসাই দিলে কি হচ্ছে 15y 4y, আর এটা হয়ে যাবে 5y, একবার 5y, আর এখানে হচ্ছে 15y 3y ইকুয়াল টু 4। কাটাকাটি করলে এখানে হবে 3/y ইকুয়াল টু 3/y প্লাস 5/y ইকুয়াল টু 4। 3 আর 4 মিলে হচ্ছে 8 ইকুয়াল টু 4y, অতএব y ইকুয়াল টু 2। y এর মান বসালে x ইকুয়াল টু 8। উত্তর কি মিল আছে? এটা হচ্ছে নৌকার বেগ, এটা স্রোতের বেগ। উত্তর দেখো তো একটু তাড়াতাড়ি। রোহিত স্যার ঠিক আছে, 8 আর 2। 8 আর 2, 8 আর 2 ঠিক এটা কি বুঝতে এইটুকু দেখে করতে পারবে? করতে তো পারবো, কিন্তু কিছুই বুঝিনি গো। আচ্ছা যাই হোক, সামনের দিন বুঝাই দিন। কিছুই বুঝোনি কেন? তোমাকে আগে জানতে হবে হচ্ছে x প্লাস ওয়াইটা কি। x প্লাস ওয়াইটা হচ্ছে অনুকূল। স্যার প্রথম সমীকরণটা বুঝতে পারিনি, সেকেন্ড সমীকরণটা থেকে বুঝতে পারছি। প্রথমে বললেন না যে 5/, x প্লাস ওয়াইটা কি? অনুকূল বেগ, প্রতিকূলে বেগ, অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ। তো বলা আছে 5 ঘন্টা যেতে কি 5 কিলোমিটার যেতে যতক্ষণ সময় লাগে, তো 5 কিলোমিটারের সময় কত অনুকূলে? 5 বাই x প্লাস y, মানে s বাই v। এটা হচ্ছে v আর এটা s। 5 কিলোমিটার যেতে সময় হচ্ছে এটা, আর 3 কিলোমিটার আসতে মানে প্রতিকূলে 3 কিলোমিটার আসতে কতখানি? 3 বাই x মাইনাস y। এই দুটো সমান বলা আছে না? 5 কিলোমিটার যেতে যতটুকু সময় লাগে অনুকূলে, আর ইয়েস স্যার, প্রতিকূলে ইয়েস 3 স্যার, কিলোমিটার একই সময় লাগে। তাই এটা এই সমীকরণ এখন বুঝতে পারছো? ইয়েস স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমি হঠাৎ করে এভাবে মনে আসলো, আর অন্যভাবে হয়তো করা যায়। সময় একেবারেই শেষের দিকে, মাত্র আর 1 মিনিট আছে। তো ধন্যবাদ সবাইকে। যেটা বললাম যে এই সিচুয়েশনে, এই কঠিন সিচুয়েশনে যারা নিজেকে প্রতিকূলতার মধ্যেও খাপ খেয়ে চলতে পারবে, সেই কিন্তু সামনে আগাতে পারবে এবং পরবর্তী ভালো পরিস্থিতিতে সে আরো অনেক আগিয়ে যাবে। এই জন্য সবাইকে নিয়মিত কাজ করার
আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু